শুরু। আচ্ছা, আমি চ্যাপ্টার এই যে নাম্বার থিওরিটা আবারও আমি একবার রিপিট করতেছি। আমি একটু এটার উপকারিতাটা বলি। যারা অ্যাকচুয়ালি কোডিং প্রবলেম সলভ করেন তাদের কম্পিটিশনাল কস্ট কমানোর জন্য, তারপর কমপ্লেক্সিটি কমানোর জন্য আপনারা নাম্বার থিওরিটা অনেক টাইমে ইউজ করে থাকবেন। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। আমরা প্রথম থেকে আরেকবার এই নাম্বার থিওরিগুলো ইউজ করি। নাম্বার থিওরিগুলো কিভাবে কাজ করে দেখেন। আপনি যদি চান যে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে, আপনি যদি এটা ভ্যানিলা পদ্ধতিতে যোগ করেন, ভ্যানিলা পদ্ধতি মানে আমি কি বুঝাবো? ভ্যানিলা বললে বুঝাবেন কি? প্লেন। ওকে, প্লেন উপায় যদি করতে চাই, আপনাদের মাথায় কি আসে? কোডিং এটা কি করলে আগে 1 নিব, তারপর কি নিব 2 নিব লুপের মাধ্যমে, তারপর কি 3 নিব, 4 নিব, 5 নিব, এভাবে আমাদের চিন্তা আছে। কিন্তু নাম্বার থিওরি আমাদের একটা সূত্র প্রোভাইড করে দেয়, তাই না? যে এইটা যদি আমরা এখানে 5 বসাই দিই তাহলে আমাদের কি হবে? অটোমেটিক্যালি যোগফলটা বের হবে। এতে দেখেন লুপিং হচ্ছে না, লুপিং হচ্ছে না, আমাদের কম্পিটিশনাল কস্টটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। এই কারণে নাম্বার থিওরিটা আসছে যে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্রোচ করে নরমাল টেকনিক থেকে একটু আলাদা, যেগুলো আমাদের কম্পিউটারে কম্পিটিশনাল কস্টটা কমে। নাম্বার থিওরিটা মেইনলি এটারই কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাইতে আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু অনেক কম্পিটিশনাল কস্ট দিয়ে কাজ করা লাগে। এই কারণে প্রবলেম সলভিং এ এই নাম্বার থিওরি ইমপ্লিমেন্ট করা যায়। এবং এই নাম্বার থিওরির এইখান নলেজ থেকে আপনারা অনেক এ লেভেলের প্রবলেম সলভ করে দিতে পারবেন। ওকে, এই হলো ভূমিকা নাম্বার থিওরি। তো শুরু করে দিই। তো প্রাইম নাম্বার নামে আপনারা সবকিছু জানেন যে প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হলো কি? ওই এক এবং ওই সংখ্যা দ্বারা যদি কোনো কিছু বিভাজ্য যায়, ওটা বাদে যদি কোনো কিছু বিভাজ্য না যায়, সেটাই কি আমাদের প্রাইম নাম্বার। ওকে, এইটা নিয়ে কোনো কনফিউশন নাই। স্যার, প্রাইম নাম্বারের সাথে রুটের কি সম্পর্ক? কি সাথে? রুট। রুট বলতে রুট ওভার মানে প্রাইম নাম্বারের অর্ধেকের রুট ওভারের সমান না হয় এরকম একটা কনসেপ্ট ছিল। রুট ওভারের সমান না হয় থাকলেও আমার খেয়াল নাই আপাতত। কোনটা কথা বলতেছে? মানে প্রাইম নাম্বার এইভাবে চেক করা যায় যে আমরা লুপ, সাপোজ আমরা যদি 20 নিই তাহলে আমরা কিভাবে চেক করি? 1 থেকে 20 পর্যন্ত লুপ ঘুরে চেক করি। কিন্তু আমরা 20 কে যদি হচ্ছে রুট করি তাহলে 4 পয়েন্ট সামথিং পাবে। তারপর লুপটা আবার 4 বার করলে আমরা বুঝছি। এটা আসলে ফ্যাক্ট কি? এটা রুট এবং আরেকটার উপরে ডিপেন্ড করতেছে, এটা হলো ডিভাইডেড বাই 2। দুইটা মেকানিজমে কাজ করে। আপনি যদি 1 থেকে 20 এর মধ্যে আপনি প্রাইম নাম্বার খুঁজতে চান, আপনারা কি করেন? n লেস দ্যান ইকুয়াল কি দেন? 20। বাট না, এখানে আপনি 10 দিলেও কাজ করবে, কারণ হলো আপনার ওই মেকানিজমটার সাথে রিলেট করা আছে। ঠিক একইভাবে রুটের ক্ষেত্রে রুট যদি করেন, ওইটা কয়বার ঘুরতেছে ওই সংখ্যাটা ক্যালকুলেট করা যায়। ওকে, আমি দেখাবো, সামনে আসছে, অনেক সামনে পাবেন। আপনি এটা নিয়ে টেনশন করেন না, আপাতত বেসিকটা দেখেন। প্রাইম নাম্বার কি সবার? এটা তো ক্লিয়ার। কম্পোজিট কি? কম্পোজিট কি? এই নাম্বারটা কি করবে? আপনার ওই যে আপনারা এই করছেন না, উৎপাদকে বিশ্লেষণ করছেন না যে কোনো কিছু, এই যে ধরেন কত 6, এটা কি হয়? 1 * 6 2 * 3, তার মানে এটার উৎপাদক বিশ্লেষণ 1 2 3 6। এটাই কি? কম্পোজিট নাম্বার। ওকে, এখন আপনারা, আমি তো দৌড়ায় যাচ্ছি, একটু যদি বুঝতে প্রবলেম হয় সাথে সাথে আমাকে পজ করবেন, আমার অসুবিধা নেই। আপনি বলবেন যে আমি বুঝি। দুই রকমের আছে, একটা হলো ইভেন কম্পোজিট নাম্বার, আর এটা কি? অড কম্পোজিট নাম্বার। সোজা হিসাব, যেগুলা জোড় সংখ্যার কম্পোজিট সেগুলোকে বলবো ইভেন কম্পোজিট নাম্বার। যেমন কি এই যে দেখেন 4 10 16 28 56, এগুলো সব কি? ইভেন কম্পোজিট। আর অড কম্পোজিট কি? যেগুলো হলো বিজোড় সংখ্যার কম্পোজিটগুলো, যেমন 9 21 33 45। মানে আপনার এই জিনিসগুলো কি হবে? সব এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। কম্পোজিট নাম্বারগুলো কি হবে? সব বেজোড় আকারে বের হবে। ঠিক আছে? এখন যেটা করব সেটা হলো আমাদের একটা প্রাইম, কিভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি। প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? এই জিনিসটা বুঝেন। প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো আপনি একটা প্যাটার্ন বের করবেন যেটা খুব শর্ট আকারে প্রাইম নাম্বারগুলোকে নির্ধারণ করতে হেল্প করবে। আগের ক্লাসে বলছিলাম কোন একটা ফরম্যাটে। যেমন খেয়াল করেন এখানে 12 কে আপনি কি কি লিখতে পারেন? উৎপাদকে বিশ্লেষণ করেন, দেখেন আপনি 12 কে লিখতে পারেন কত কত করেন? কত? 2 2 3। এখন দেখেন এই 2 * 2 * 3, এইটাকে আমরা আলটিমেটলি কি লিখতে পারি বলেন তো? 2² * 3 না? হ্যাঁ, তার মানে কি ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন জিনিসটা কি? আপনি অ্যাকচুয়ালি একটা জিনিসকে ভাঙা আপনি আলটিমেটলি লাস্টে কি করবেন? প্রাইম রূপে বের করবেন। দেখেন এখানে কি 2 একটা প্রাইম নাম্বার না? 3 একটা প্রাইম নাম্বার না?
তার মানে আপনি 12 কে উৎপাদকে বিশ্লেষণ করে একটা এমন রূপে নিয়ে আসলেন যেখানে শুধুমাত্র প্রাইম নাম্বারই দেখা যাচ্ছে। দেখেন 2 স্কয়ার স্কয়ার বাদ দেন মনে মনে, 2 কি প্রাইম, 3 কি ঠিক একই ভাবে দেখেন 18 এর জন্য 18 মানে কি 2 * 3 * 3, তার মানে 2 * 3 স্কয়ার, তার মানে 3 কি প্রাইম, 2 কি প্রাইম। ঠিক একই ভাবে 20 দেখেন 2 * 2 * 5, তার মানে কি 2 স্কয়ার 5। দেখেন এখানে কিন্তু প্রাইম নাম্বার ছাড়া কিছু দেখতেছেন। একটা সংখ্যাকে আমি যদি বলি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে, তাহলে আপনি কি করবেন, এটাকে প্রাইম নাম্বারের আকারে লিখবেন, যে এইগুলাকে গুণ করলে আলটিমেটলি আপনি কি পাবেন, একটা নাম্বার পাবেন, এবং ওই গুণ সংখ্যাগুলো কি আকারে থাকতে হবে, প্রাইম আকারে থাকতে হবে। যেমন আপনাদের সামনে আমি 36 করি, 36 কি কি লেখা যায়, 2 * কত 18। এখন দেখেন 3 আচ্ছা আমি একটু দুই উপায় করি, দেখেন 6 এখানে কত হয় 9, এরপর 3, এরপর ওকে, তারপর কি এখানে কি 2 * 2 * 3 * 3, তার মানে আলটিমেটলি आंसर কি আসবে 2 * 2 স্কয়ার * 3 স্কয়ার। এবার কি বুঝছেন প্রাইম ফ্যাক্টরাইজেশন কি? স্যার এইভাবে চিন্তা করলে তো সবগুলোই প্রাইম নাম্বার হচ্ছে। এটাই তো প্রাইম ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টটা এটাই তো। উৎপাদকে বিশ্লেষণ করার পর আপনি দেখবেন যে একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন রূপে দেখা যাবে। যেমন এখানে আমি 6 লিখছি, 6 কে আমি আলটিমেটলি কি লিখতে পারি 3 * 2 3 স্কয়ার 2 স্কয়ার। এই জন্য এটার নাম কি প্রাইম ফ্যাক্টরাইজেশন। কিন্তু স্যার 4 তো আমার হচ্ছে আমি লিখতে পারি যে 2 এর উপর স্কয়ার, তাহলে তো 2 কি প্রাইম প্রাইম নাম্বার তো আছে, 4 তো প্রাইম নাম্বার। আরে ওটা তো তাহলে তো কিছুই প্রাইম নাম্বার না, 36 তো প্রাইম নাম্বার। ও শুধু এটার উৎপাদকে বিশ্লেষণের রূপটা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে দেখাচ্ছি, এইটাই। ও আচ্ছা বুঝছেন এটা কেউ? কারণ মাথার উপর দিয়ে গেলে একটু বললেন, আমি আবার রিপিট করব। সবাই বুঝছেন? কি বুঝেন না বলেন, আবার বলেন, আমি বুঝাই। প্রাইম নাম্বার বুঝেন নাই? প্রাইম নাম্বার হলো অ্যাকচুয়ালি ওই সংখ্যাটা যে সংখ্যাটাকে 1 এবং ওই নিজস্ব সংখ্যা দ্বারা ছাড়া ভাগ দিলে আর ভাগ করা যায় না। যেমন 5, এইটা দেখেন 1 দ্বারা আপনি ভাগ করতে পারবেন আর 5 দ্বারা ভাগ করতে পারবেন, আর পৃথিবীর কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। দেখেন আপনি পারবেন চাইলে। এই নাম্বারগুলো কি বলে কি প্রাইম নাম্বার। এরকম অনেকগুলা নাম্বার আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তারপর কত 11 আছে, 13 আছে। তো এই নাম্বারগুলোকে বলবো আমরা কি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার ক্লিয়ার? এখন দেখেন আমরা যে কোনো একটা সংখ্যাকে প্রাইম নাম্বারের আকারে লিখতে পারি, ইজন্ট ইট? এটাকে বলবো আমরা কি প্রাইম ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন কি, যেমন দেখেন এখানে একটু আগে আমি একটা উদাহরণ দিলাম 20 কে উৎপাদকে বিশ্লেষণ করেন। এটা কিভাবে করে জানেন না? এই যে দেখেন 2 কত হয় 10, 10 দুগুণে 20, তারপর কত 2 কত হয় 5। আলটিমেটলি তাহলে কত কত গুণ করলে আমরা 20 পাবো? 2 * 2 * 5। ওকে, এখন দেখেন এই 2 * 2 থেকে আমরা 2 স্কয়ার লিখতে পারি না, আর এটাকে 5 লিখতে পারি না। দেখেন 2 আর 5 কে একটা প্রাইম নাম্বার না? এখন কি বুঝছেন হোয়াট ইজ প্রাইম ফ্যাক্টরাইজেশন? যে যে কোনো একটা সংখ্যাকে আমরা ওই প্রাইম নাম্বারের আন্ডারে নিয়ে আসি, তাহলে সেটা কি আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, এখন ক্লিয়ার? আর কারো কোনো সিলি প্রবলেম থাকলে বলতে পারবেন, না শিখা যায় না কেউ। ক্লিয়ার? ওকে, এখন যেটা আছে, যেটা আপনারা সবসময় ইউজ করতেন, যে গরিষ্ঠ সাধারণ কি, হ্যাঁ এটাকে আমরা কি বলবো জিসিডি। ওকে, এইটা সিপি বা কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এর ওয়ান অফ দা হট টপিক হলো এইটা। ওকে, সো এইটা যদি আমরা ম্যানুয়ালি বের করতে চাই তাহলে কম্পিউটারের কম্পিউটেশনাল কস্ট অনেক বেড়ে যায়। আমরা ম্যানুয়ালি কিভাবে বের করতাম, ওই যে উৎপাদকের বিশ্লেষণ বের করে করে তারপর গুণ চিহ্ন দিয়ে দিয়ে বের করতাম। বাট নাম্বার 3 আমাদের একটা টেকনিক অ্যাপ্রোচ করাইছে, এই টেকনিকটা খুব ইজি, চলেন দেখি। দেখেন দেখেন এখানে আমাদের প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমাদের জিসিডি বের করার জন্য আমাদের দুইটা নাম্বার লাগবে। ওকে, যে কোনো দুইটা নাম্বার হতে পারে। সবার ফার্স্টে স্টেপগুলো লাগলে অনেকে খাতায় লেখা দিতে পারেন, আমার মুখের ভাষায় শুনে খাতায় লিখতে পারেন। সবার আগে চেক করব কে বড় কে ছোট। কি বললাম? সবার আগে চেক করব কে বড় কে ছোট। যে বড় তাকে আমরা এর মধ্যে রাখবো, যে ছোট তাকে আমরা বি এর মধ্যে রাখবো। লাস্ট শেষ। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, কত কত 33 আর কত 12। এখন আমাদের কাজটা হবে এটা নিয়ে। দেখেন তাহলে আমাদের আর দুইটা টেকনিক চলে আসে, সেটা হলো আমাদের কিউ আর আর। কিউ দ্বারা বুঝাবো আমরা ভাগফল, আর আর দ্বারা বুঝাবো ভাগশেষ বা রিমাইন্ডার। ওকে, এখন দেখেন আমরা এইখানে
একটা টেবিল আঁকবো যেখানে আমার উপরে থাকবে কিউ, ওই দুইটা সংখ্যা যেটা বড় সেটা আগে, যেটা ছোট সেটা পরে, এবং লাস্টে থাকবে কত আর, এরপর নিচে আমরা বক্স আঁকবো। ওকে, জিনিসটা এভাবে কাজ করে দেখেন। সরি কি বলছেন? হ্যাঁ দরকার নেই। দেখেন ওকে, ফার্স্টে আমরা কি লিখবো বলে তো? কিউ, তারপর কি এ, তারপর বি, তারপর আর। এখন এ আর বি এর মধ্যে কে ঢুকবে? এ হলো যার মানটা সবচেয়ে বড়, কত? 33, আর বি এর মধ্যে 12। ওকে, শুরু করি, প্রসেস শুরু করি, সবাই দেখেন। তাহলে এ এর মধ্যে কত ঢুকবে? 33, বি এর মধ্যে 12। সবার আগে আমরা কিউ, সবার আগে কিউ আছে না আর আছে? কিউ আছে, তার মানে সবার আগে আমরা ভাগ করব। 13 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24, 3 বারও কত হয়? 36, 36 যায় না, তাই না? তাহলে এখানে রিমাইন্ডার কত থাকে? 9। তাহলে আমরা ভাগফলটাকে বসাবো এখানে, ভাগশেষটা বসাবো এখানে। এই পর্যন্ত বুঝছেন? এরপরের স্টেপটা কি জানেন? এরপরে B যে কে, বড় আছে মনে নেই। হ্যাঁ, বি কে এ তে আনবো আর আর কে বি কে আনবো। মানে কি? B বি কে বাদ- আমরা কোথায় আনলাম? এ তে, তার মানে কত? 12। এবং আর কে কোথায় আনবো? বি তে, তার মানে আর এর মানটা কোথায় যাবে? বি তে চলে যাবে, তার মানে কত? 9। ক্লিয়ার? এখন আবার ভাগ করেন। 12 ভাগ 9 কত আসে? একবার। এবং ভাগশেষ 3। তাহলে দেখেন 1 আর এখানে 3। আবার ওকে, আবার কি করব? বি এর ভ্যালু একে আনবো, এইটাই বলে অ্যালগরিদম। এই যে দেখেন, এটা কোডিং এ আপনারা এটা লিখবেন যে বি এর ভ্যালু এ তে আনবো এবং আর এর ভ্যালু বি তে আনবো। কারণ আমরা কি জানি যে এটা অ্যাকচুয়ালি ডান থেকে বামে কাজ করে না, মনে আছে? এটা তো অ্যাকচুয়ালি এভাবে কাজ করে, হ্যাঁ, কোডিংটা এভাবে কাজ করে না। সো এটাই বোঝায় যে বি থেকে এ তে আনতাছি আর হলো আর থেকে বি তে আনতাছি। ওকে, দেখেন আবার 9 আর এখানে কি আসবে? 3। এখন 3 দিয়ে 9 করলে কত হয়? 3। তার মানে অ্যানসার এখানে আসবে 3, এখানে 0। এরপর কি করব? আবারো এটা এখানে আনবো, সরি 3 এবং এখানে 0। তার মানে আমরা কখন এই প্রসেসটা থামাবো? যখন বি এর ভ্যালু 0 আসবে তখন আমরা থেমে যাব। বি এর ভ্যালু কখন 0 আসবে? যখন আমরা আর এর ভ্যালুটা বি তে পাস করব, তখনই চেক করতে পারবো না। তার মানে আমরা যখন বি এর ভ্যালু কোথায় আনবো? আর এর ভ্যালু কোথায় আনবো? বি তে আনবো, এবং বি এর ভ্যালু যখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, আমরা আর এই কাজ করব না, স্টপ করে দিব। এখন দেখেন, কখনো কোনো সংখ্যার গসাগু 0 হইছে, তার মানে কি? আমরা অ্যানসার কোনটা নিব? 0 বাদে যেটা আছে সেটা নিব। তার মানে 33 এবং 12 এর গসাগু কত হবে বা জিসিডি কত হবে? 3। শেষ। বুঝছেন? এবার কি আসতে পারে? তিনটা ভ্যালু। হ্যাঁ, তখন এবিসি কাজ করে, তখন রিমাইন্ডার না, তখন আরো একটা ফ্যাক্টর চলে আসে। আপাতত আপনারা দুইটা শিখুন। ওকে, বলা যায় না স্যার, ওই যে পিজন হোলের মতো না দুইটা আসবে, দুইটাই এলো, শিওর থাকে। ওকে, এখন বুঝছেন? জিসিডি বুঝছেন? স্যার এটা ম্যানুয়ালি করা থাকে। হুম, এইগুলো না করে ম্যানুয়ালি করা হয়। ঠান্ডা লাগতেছে, বাধা জিসিডি কি বা এ দিয়ে বি এর ভাগ দিতে হ্যাঁ, আরে ভাই কাকা, হ্যাঁ আপনি বলেন। স্যার জিসিডি মানে হচ্ছে এই এ দিয়ে বি এর ভাগ দিয়ে, হ্যাঁ যেটা হয় ওই আর এর ভাগটা আবার এতে শিফট করব। হ্যাঁ, আগে ভাগ দিয়ে ভাগফল এখানে বসাবেন, ভাগশেষ এখানে বসাবেন। সরাসরি তার বি এর তারপর আবার বি এর ভ্যালু এতে চলে যাবে, আর এর ভ্যালু বি তে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আপনার ঠান্ডা লাগে? তাহলে একটু বাইরে কাইলে বলবেন, তাহলে কমাতে পারবেন। ওকে, আর হ্যাঁ কি বললেন? আরে প্রথম আমরা এদের নাম্বার থেকে ম্যানুয়ালি করাবো, ম্যানুয়ালি পরে দেখে ক্লাস শেষে আপনি আবার একটু টান দিয়ে, আমি বলছি টানের মধ্যে আছে। ম্যানুয়ালি ইজি আছে, ওই যে ভাগ করে, আচ্ছা দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখেন, এলসিএম এর মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে কি? এলসিএম একদম ইজি। এলসিএম বের করার জন্য আমার জিসিডি কি করতে হবে? বের করতেই হবে। জিসিডি বের করার পর আপনি জাস্ট কি দিয়ে ভাগ করবেন? ওই দুইটা সংখ্যাকে গুণ করে ভাগ করে দিবেন। এখন যদি আমি বলি 33 আর 12 এলসিএম কি হবে?
তখন কি করবেন আপনি আলটিমেটলি অ্যানসার কি পাইছেন এখানে 3 এখন 33 আর 12 ভাগ করে গুণ করেন কত হয় 33 আর 12 গুণ করে 330 কত 336 কে আপনি 3 দিয়ে ভাগ করেন কত হয় 132 বুঝছেন এটা 63 বুঝছেন কোশ্চেনের প্যাটার্ন কি রকম হবে আগে শিখেন 396 হ্যাঁ এটাকে কি দিয়ে ভাগ করলে 132 হয় কত ক্লিয়ার এখন কি বুঝছেন আপনার এসিএম বের করার জন্য জিসিডি মাস্ট লাগে ক্লিয়ার কোথায় এটা কিছুই না জিসিডি এবি মানে কি জিসিডি এর ভ্যালুটা চাচ্ছে এখন আমরা জিসিডি এর ভ্যালু ধরেন আপনাকে কোশ্চেন করলো 33 এবং 12 এর এলসিএম বের করো তখন আপনার 33 আর 12 তাহলে জিসিডি আগে বের করে নিতে হবে তাহলে জিসিডি এর ভ্যালু কত আসছে 3 একটু আগে আমরা দেখলাম এবং এ আর বি মানে কি ওই 33 আর 12 এর গুণফল তাহলে কত আসে 396 এখন 396 থেকে আপনি যদি 3 ভাগ দেন তাহলে আলটিমেটলি 132 যেটাই হলো আপনার এলসিএম এর মান ক্লিয়ার এখন বুঝছেন ওকে ফ্যাক্টোরিয়ালটা একদম ইজি এটা আপনারা সবাই দেখেন একবার ফ্যাক্টোরিয়ালের কথা মনে আছে না সবার হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 120 মানে কি 5 4 3 2 1 ওকে খেয়াল করেন আমরা যদি এখানে 5 ফ্যাক্টোরিয়াল দিই তাহলে আমরা এটাকে কি বলবো 5 4 3 2 1 আচ্ছা ভালো কথা এখন আপনি দেখেন এই 4 3 এটাকে আমরা 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 1 আচ্ছা আমরা এখন এটাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না কারণ 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 2 1 বুঝতেছেন এখন দেখেন 5 ফ্যাক্টোরিয়াল এটাকে 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না তার মানে এখন যদি আমরা n ফ্যাক্টোরিয়াল বলি তাহলে এটাকে আমরা কি বলতে পারি n * n - 1 ফ্যাক্টোরিয়াল ক্লিয়ার ওকে ফিবোনাচি কথা মনে আছে কারো ওকে হ্যাঁ দেখেন ফিবোনাচি কি আগের দুইটা পূর্বের দুইটা রাশির যোগফল হবে তার রাশির যোগফল তার মানে কি ধরেন আপনার ফিবোনাচি সিরিজের প্রথম দুইটা ভ্যালু আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে কত 0 and 1 ওকে ক্লিয়ার এখন দেখেন আমরা যেহেতু বললাম কি প্রথম দুইটা রাশি বা পূর্বের দুইটা রাশির যোগফল হবে নিজের অ্যানসারটা তার মানে এই দুইটার যোগফল কত 1 এখন এই দুইটার যোগ কত এই দুইটার যোগ এই দুইটার যোগ এই দুইটার যোগ 13 21 এবার কি বুঝছেন ফিবোনাচি জিনিসটা কি তার মানে এখন যদি আমি বলি এইটাকে যদি আমি n ধরি মানে অ্যানসারটাকে যদি আমরা n তম সংখ্যা ধরি এটা কততম n তম তাহলে এটা কি হবে n - 1 তম আর এটা কি n - 2 তম না তার মানে কি অ্যানসারটা আলটিমেটলি কি হবে fn = fn - 1 plus fn - 2 ক্লিয়ার বুঝছেন দেখেন এখন আপনাকে যদি বলে 7 থেকে 10 এর মধ্যে মানে ফিবোনাচি সংখ্যা 7 থেকে দশক মানে 7 থেকে দশক মানে কি বোঝাচ্ছে তম নট 7 আর 10 তম মানে n এর মান বলছে কি এখানে 7 থেকে দশমতম যতগুলা ফিবোনাচি সংখ্যা আছে সেগুলো আপনি আমাকে বের করে দেখান এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসতে পারে ওকে এখন আপনি এটা কিভাবে বের করবেন আপনি তো এভাবে টান দিয়ে বের করতে পারবেন না ওকে আমি তো পারি ব্লা 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 না এটার জন্য প্রসেস থেকে শুরু করতে হবে আপনি কি জানেন সবার প্রথম সংখ্যাটা এবং সবার দ্বিতীয় সংখ্যাটা জানেন না তার মানে কি আপনি n এর 0 তম মান এবং n এর 1 তম মান আপনি জানেন না f0 কত f0 কত 0 আর f1 কত 1 এখন f2 কত হবে 1 f2 হবে কত f0 plus f1 তার মানে কত 1 আবার কত f3 কত হবে 1 plus 2 তার মানে কত হবে 1 plus 1 কত হবে 2 বুঝতে পারতেছেন কিভাবে বের করবেন
এরকম করে করে আপনি একদম 10 পর্যন্ত যাবেন, তারপর জাস্ট যখন অ্যানসার লিখবেন তখন 7 থেকে 10 তম যতগুলো নাম্বার আছে ওগুলোকে আপনি এখানে লিখে দিবেন। ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন সবাই? শিওর? ওকে। স্যার এটা দুই লাইনই করলে হবে না? হ্যাঁ না, এটা এইভাবে করতে হবে। স্যার আরেকটা প্রশ্ন, হ্যাঁ। এটা ফর n স্কয়ার 2 এবার নিচে কেন? আমরা যদি ডাইরেক্ট লিখতাম, মানে ওই যে দেখুন উপরে মান ফর n স্কয়ার 2 এটা নিচে আসেন and এর পর এটা? আরেক লাইন নিচে এটা? এখানে বাম পাশে স্যার ওই যে ফর n = 2 তারপরে f হ্যাঁ n = মানে এই n এর মানটা আপনি বলতেছেন আমি যদি ডাইরেক্ট কিন্তু নিচের মতো লিখে দিতাম সিমিলার, এইভাবে দেখ। 6। হ্যাঁ তাহলে ওটা মতো দিতে হবে। আরে একভাবে করলে 7 থেকে 10 পর্যন্ত স্টার্ট করব। 7 থেকে 10 না, না ওটা করা যাবে না, কারণ আপনি আগে আগে বলতে করার হবে। জন্য 6 আর 5 এর ভ্যালু জানতে হবে। ছয় ওটা আর কি পাঁচের হবে? ভ্যালু 6 আর 5 এর ভ্যালু জানার জন্য 4 জানতে হবে, 4 এর জন্য 3, 3 এর জন্য 2, আর 1 আর 0 তো জানেন না, তো শুরু থেকে করতে হবে। এখন আমি যদি পরীক্ষাতে 15 থেকে 20 দিয়ে দিই তাহলে আপনাদের একদম 0 থেকে 20 পর্যন্ত করতে হবে। এরকম একটাই কাজ আছে। ইজি, জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে এটাই। আচ্ছা, এটা নিয়ে আগের ক্লাসে সবাই একটু প্যাচ খাইছিলেন, আমি আবারও যাদের আগের ক্লাসে করছেন আবার মনে করেন মনে আছে পারফেক্ট নাম্বার, এটা আমি আবার বলে দিই। পারফেক্ট নাম্বার জিনিসটা কি খেয়াল করেন, এই জিনিসটা আপাতত আপনি এই জিনিসটা আপনি জাস্ট লিখে নেন, না বুঝে লিখে নেন, এইটুকু জাস্ট এইটুকু না বুঝে লিখে নেন, পরে আমি বলছি। আফটারনুন স্যার এর কোনটা 9 তারিখ আছে ভালো হয়ে গেছে। তোকে পানি দে, যান 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 এত ঘুমালে জীবন চলবে যান যান যান। স্যার এটা কি আরেকভাবে বানানো আছে? নাম্বারটা এটা ছিল তখন ওই যে আপনাদের প্রাইম নাম্বারগুলো থাকবে না স্যার, prime না number- ডিভিশন মানে ডিভিশন গুলো থাকবে না, ওটা যদি যোগ করে দিলে ওই নাম্বারটা স্যার এটাই বলতেছে, এটা কি আরেক নিয়মে একই বাট এটার সাথে আবার আচ্ছা আসতেছি শেষ। মানে আরেকটা যে সূত্র আছে এটা মানে এটা একদম শর্টকাট, মানে যদি প্রাইম নাম্বারের সাথে ম্যাচ করে একটা সূত্র বানানো আছে। এখানে n দ্বারা বুঝাইছে, আচ্ছা এটা বলতেছি। এটা মুখস্থ করা লাগবে। আচ্ছা এখন সবাই দেখেন, খেয়াল করেন, দেখি নাই আগে লিখে নি। আমি এরকম করলে আপনি এরকম করবেন না, আপনি বুঝেছেন ঠিক আছে? নেক্সট টাইম এটা করবেন, আমি শিখাই দিলাম, নেক্সট টাইম এটা করবেন। ওকে স্যার আছে ওটা লিখতে বলছে। লিখছেন? ওকে, পারফেক্ট নাম্বার হলো ওই নাম্বারটা যেটার অ্যাকচুয়ালি আপনি যখন উৎপাদকে বিশ্লেষণ করবেন, যেমন আপনি চিন্তা করেন আমি যখন 6 লিখব, 6 এ কি কি আছে, 1 * 6 2 * কত 3, এটা না, তার মানে আলটিমেটলি কত আসে 1 2 3 6। ওই নিজস্ব সংখ্যাটা বাদ দিয়ে আপনি যদি এই তিনটা যোগ করেন অ্যানসার কত আসে, 6ই আসে না? তার মানে কি আপনি যখন এগুলার উৎপাদকে বা কম্পোজিট গুলা বের করবেন, কম্পোজিট গুলার যোগফলটা হবে কি ওইটা নিজের সংখ্যার অ্যানসার। ওকে, যেমন এই যে দেখেন 1 2 3 6, 6 বাদ দেন, অথবা 6 আনার জন্য একটা টেকনিক আছে, আপনি সবগুলো যোগ করে ওই সংখ্যাটা বিয়োগ করে দিবেন, দেখবেন যে আলটিমেটলি ওই সংখ্যা আসবে। যেমন কি 1 + 2 + 3 + 6 - 6, অ্যানসার কত আসে 6। এবার কি বুঝছেন? তার মানে পারফেক্ট নাম্বারের সংখ্যা এইটাই যে আপনি আলটিমেটলি যে সংখ্যাটাকে আপনি কম্পোজিট নাম্বারগুলো বের করবেন, ওই নাম্বারগুলোকে যোগ করলে যোগফল কি আসবে ওইটাই সংখ্যা। ক্লিয়ার? সবাই বুঝছেন? এখন এখানে বলতাছে যে প্রথম 5টা পারফেক্ট সংখ্যা আমাকে বের করে দেখাও। কি বলছে? প্রথম পাঁচটা এখন আপনার লাইফে প্রথম 5টা বলতে আপনি বুঝতেছেন কি 1 2 3 4 5, বাট না, এখানে আমার প্রথম 5টা বলতে বোঝাচ্ছে প্রথম 5টা মৌলিক সংখ্যার জন্য, কারণ পারফেক্ট নাম্বারের সাথে মৌলিক সংখ্যার একটা
রিলেশন আছে। ওকে, এই রিলেশনটাই আপনাকে এইখানে দেখাইছে। বিজোড় তো হয় না। হুম, বিজোড় তো হয় না। বিজোড় মানে বিজোড় সংখ্যা তো কখনো পারফেক্ট নাম্বার হয় না। আরে ভাই আপনি এটা আগে দেখেন, বিজোড় সংখ্যা পারফেক্ট নাম্বার হয় না, এটা আগে দেখেন। এটা কি হচ্ছে দেখেন। ওকে, দেখেন এই সংখ্যাকে n দ্বারা কি বোঝাচ্ছে? প্রাইম নাম্বার। মানে আপনি n এর মান 1 শুরু করবেন না, n এর মান কত থেকে শুরু করবেন? 2, তারপর কত? n এর মান 3, তারপর কত হবে? 5, এরপর কত হবে? 7। ওকে, 1 2 3 4 হবে, ক্লিয়ার? এখন এখানে n না, সরি p। এখন এখানে আপনি এই সূত্রটা, আমি যদি আপনাকে বলি যে প্রথম পারফেক্ট নাম্বারটা আমাকে বের করে দেখাও, তাহলে আপনি এই সূত্র অনুযায়ী বের করেন তো। এই সূত্রে মান বসান, প্রথম পারফেক্ট নাম্বারটা বের করে দেন। এই সূত্র আমাকে মান বসায় প্রথম পারফেক্ট নাম্বারটা বের করেন। এখন প্রথম পারফেক্ট বলতে কি বুঝাইছি? p এর জায়গায় কি বসবে? 2 বসবে। হ্যাঁ করেন 6 হবে স্যার। করেন 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 6, তাহলে কি প্রথম পারফেক্ট সংখ্যাটা 6 না? জি স্যার। বুঝছেন ওই সূত্রটা কিভাবে কাজ করে এখন বুঝছেন? ওকে, এখন আপনাদের এই সম্পূর্ণ ছকটা এই কারণে দিছে, বাট এখানে একটা ছোট ভুল আছে, এখানে একটা সংখ্যা মিসিং আছে 11। হ্যাঁ, ওটা পরে দেখে নিন, বাট বললাম এখন আপনাদের মেইনলি এই জিনিসটাকে আপনার সলভ করতে হবে এরকম করে। যদি কোশ্চেনে থাকে ফাইন্ড অল দা পারফেক্ট নাম্বার ফ্রম 1 টু 500, এখানে তম বুঝবেন না। এখানে তম বের করতে গেলে আপনি লাশ হয়ে যাবেন ক্লাসে, পরীক্ষার মধ্যে। এখানে 1 টু 500 মিন্স পারফেক্ট নাম্বারটার অ্যানসারটা 1 থেকে 500 এর মধ্যে হতে হবে, নট 1 টু 500 এর তম। এখানে তম না। ওকে, যেমন এখানে কত আছে? 6 8 28 আর কত? 496। দেখেন এটা কি 1 থেকে 500 এর মধ্যে না? তার মানে অ্যানসার এই তিনটা হবে। ক্লিয়ার? বের করবেন কিভাবে? n এর মান একবার কত ধরবেন? n না, অ্যাকচুয়ালি এখানে p হবে। p এর মান একবার কত ধরবেন? 2 3 5 7 11 30। ক্লিয়ার? এরকম করে চেক করতে থাকবেন, যখন দেখবেন যে এই রেঞ্জের মধ্যে আসছে পড়া বন্ধ করে দিবেন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আপনারা আমাকে বের করে দেখান, এটা আগের ক্লাসে আপনারা করছেন, ওনারা একবার করুন। 282 পারফেক্ট নাম্বার প্রুফ করে দেন। একটু পজ করুন। পড়াতে করেছিলাম তো করে রেখে দিয়েছিলাম। না এখানে আপনি অন করে এখন হাসি শুনাইতেছেন। আচ্ছা, লুকাস নাম্বারের ফিবোনাকি নাম্বারের মধ্যে মেইন পার্থক্য হলো লুকাস নাম্বারের f0 হবে 2 আর ফিবোনাকির f0 হবে 0। আচ্ছা, মডিউলার এটা, আচ্ছা এখন আসলে বোঝানোর কিছু নাই, এইটা উঠান জাস্ট। অ্যাকচুয়ালি এখানে বোঝানোর কিছু নাই, এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ফর্মুলার উপর ডিপেন্ড করে, সম্পূর্ণ ফর্মুলা। দেখেন মডিউলাস মানে তো জানেন, ভাগশেষ বের করার চিহ্ন। মোটার চিহ্ন দিলে আবার কোনো মাইনাস চিহ্ন আসে না। 5 মিনিট। এই জন্য আমি দুইটা ক্লাসে বলছি, আগের ক্লাসে তেমন আসে না, ওরা দেখছে, এই জন্য ওদের কাছে নরমাল লাগতেছে। আচ্ছা, একদিনে পড়লে আপনি এই চ্যাপ্টার প্রেশার, বাট আজকে যে যে নলেজগুলো দিচ্ছেন এগুলো আপনি শুনে আইসিসি তে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওই যে আমরা আগের ক্লাসে ওখানে বসুন। ঠান্ডা যান যান, ঠান্ডা লাগবে, আপনার কি হবে? যান যান। আরে আপনি কেন? ঠান্ডা লাগে সব জায়গায়। আচ্ছা, আপনি সরেন ওনাকে, আপনিও সরেন, আপনি বসুন, যান। ওখানে ঠান্ডা নেই, উনি একটু দিচ্ছি, যান। যান যান, না না থাকুক, কোনো থাকুক, সমস্যা নেই। আমার জন্য কাফি আছে। ওকে, এখানে মডিউলাস আপনার এডিশনটা কি? আপনার যদি দুইটা সংখ্যা যোগ করতে বলে এবং তারপরে যদি মডিউলাস চিহ্ন দিয়ে একটা নাম্বার থাকে, তাহলে আলটিমেটলি সূত্র কি হবে? প্রথম সংখ্যাটা মডিউলাস দ্বিতীয় সংখ্যা প্লাস দ্বিতীয়
দ্বিতীয় সংখ্যা মডিউলাস ওই যেই সংখ্যাটা বলছে, এরপর আপনি ওইটাকে আবারও মডিউলাস চিহ্ন দ্বারা ইমপ্লিমেন্ট করবেন। তার মানে কি জিনিসটা দেখেন, আমার ম্যাক্সিমাম ভিডিও এই অবস্থা, শাড়ি ঠিক করতে ভুলে যায়, এটা এইরকম। এটা কি করবেন, সিম্পল, খেয়াল করেন, ফার্স্ট নাম্বার মডিউলাস m, তারপর কি থাকবে প্লাস, সেকেন্ড নাম্বার মডিউলাস বলেন সেকেন্ড নাম্বার মডিউলাস 7, তারপর আপনি এটাকে হোল ব্র্যাকেট দেন এন্ড ওই সম্পূর্ণ সংখ্যাটাকে আপনি 7 দিয়ে ভাগ করেন। এখন এটা মডিউলাস কত, 7 দুগুণে 14, তার মানে এখানে মডিউলাস কত হবে 1 প্লাস 3 এখানে কত 3 আর এখানে মোট কত 7, তার মানে এখানে কত হবে 4 4, অ্যানসার কত 4 কিভাবে আপনি দেখেন, 7 থেকে 4 কয়বার যায়, 0 বার যায়, 0 * 7 কত 0, ভাগশেষ কত 4, বুঝছেন? এখন ওই দশমিক দিয়ে শূন্য অ্যাড করে নেওয়ার সিস্টেম নাই না, মডুলাস ইন্টিজার নাম্বার। ওকে, ক্লিয়ার? এটা বুঝছেন? ঠিক একই ভাবে মডিউলাস যেমন এডিশন দেখছেন, মডিউলাস কি আছে, সাবট্রাকশন, মডিউলাস মাল্টিপ্লিকেশন। উঠায় না ফার্স্ট এখন সেম। হ্যাঁ বলেন, আপনি তো পারবেন না তাই না, এটা ইজি আর কি, ও পারবেন আলহামদুলিল্লাহ। স্যার এই মডুলারটা এই যে পাওয়ার দিয়ে দেখছিলাম ওই যে মানে হচ্ছে কি বলছে মানে এরকম পাওয়ার দিয়ে দেবে, বুঝে দেন আপনি আমাকে দিয়ে তাহলে বুঝে দেবেন, যদি লিংক দেন তাহলে এই দুইটা সূত্র উঠায় দেন ফার্স্ট হ্যাঁ, কম্পিটিশনাল কস্ট কম হবে। অ্যাকচুয়ালি আপনি যখন এখানে 17 মাইনাস 5 দেওয়া, দেখেন সংখ্যাটাকে আলটিমেটলি এরা কি করে নিয়ে আসতেছে, লাস্ট লাইনে ছোট করে নিয়ে আসছে। এই মেকানিজমটার মাধ্যমে আপনি সংখ্যাটাকে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, 12 * 13 মডুলাস 5, এখানে কি হয়ে গেছে 2 * 3 মডুলাস 5, দেখছেন এই পর্যন্ত নাম্বারটা ছোট হয়ে গেছে। 17 থেকে 15 বিয়োগ করেন আর 3 থেকে 1 বিয়োগ করেন, দেখেন সংখ্যাটাকে প্রসেস অনেকগুলো যাচ্ছে, বাট এটা আপনার জন্য অনেকগুলো, কম্পিউটারের জন্য এটা ইজি, তাহলে ও লুপিং চালাইতে হবে। ছাড়ো মডুলাস কমপ্লেক্স বাড়াতে কমপ্লেক্সিটি বাড়বে, মডুলাস স্যার বাড়াবো মডুলাস কমপ্লেক্স লুপে চলতেছে, স্যার টাইম কমপ্লেক্সিটি না এখানে তো আপনার লুপ চলতেই আছে না, আপনি জাস্ট প্রসেস চলতেছে, প্রসেসিং বক্স চলতেছে, মডুলাস তো চলতেই আছে। আর টাইম টাইম কমপ্লেক্সিটি আলাদা জিনিস, ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন। ডাটা স্ট্রাকচার করছেন না? ডাটা স্ট্রাকচার করলে আপনাদের এখানে বুঝতে ডাটা স্ট্রাকচার করলে আপনি বুঝতে পারবেন। এটা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 বা অর্ডার অফ বিগ কনস্ট্যান্ট ভিক্ষু দেখেন সূত্র ধরে ওঠানো হয়েছে, ওঠান ফার্স্ট ওঠান ফার্স্ট দেখছেন আপনি কখন উঠান, কোন পাখি উঠায় বসে আছে, উঠেছেন আপনি উঠেছেন মাথায় রাখবেন কিছু প্রবলেম বলেন। ডিভিশনারটাও দিয়ে দেন, একবারে উঠাই নেই। ডিসক্রিট পরীক্ষা দিছিলেন আপনারা? ওকে, এখন দেখেন এইটা হলো ভালো মতো খেয়াল করেন, এই সূত্রটা উঠান, জাস্ট উঠান তারপর বলতেছি উপরেরটা, হ্যাঁ একদম উপরে। সূত্র দিয়ে একটু কথা বলে গেল। আমার জন্য দেখতেছেন না?
এইটা একদম ইজি, এটা এক বাক্যে বলে দিই, এটা তো পেঁচানোর কোনো দরকার নাই। এটা আমাদের লাস্ট টপিক। ওকে, দেখেন বলছে যদি আপনার দুইটা পেয়ার অফ নাম্বার থাকে, পেয়ার মানে জোড়া, 20 আর 6 দেওয়া আছে, সেই দুইটা আসলে অন্য দুইটা ইউনিক পেয়ারের মধ্যেও এক্সিস্ট করে, এটাই বুঝাইছে। মানে এটাই আপনাকে প্রমাণ করতে হবে যে এই যে এতক্ষণ কি করছেন দেখেন, এতক্ষণ কিন্তু এই জিনিসটাই কমানো ট্রাই করছেন, মানে সংখ্যা ছোট করা ট্রাই করছেন, মানে দুইটা পেয়ার দিবেন, পেয়ার মানে কি দুইটা জোড়া সংখ্যা দিবেন। ধরেন এখানে 20 আর 6, এখানে কি দাও a = 8। এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, আপনাকে দুইটা নাম্বার দেওয়া হবে, আমি আপনাকে চেক করতে বলবো যে অ্যাকচুয়ালি কি এটা সমান হইছে না। যেমন দেখেন a এর মান 20 এবং b এর মান 6, q এর মান 3 এবং r এর মান 2। যখন আপনি ক্যালকুলেশন করবেন এই সূত্র অনুযায়ী, তখন আপনি a এর মানটা খুঁজে পাবেন। তার মানে আপনি বুঝতেছেন যে 20 এবং 6 এর যে পেয়ারের কাজটা, সেটা একই সাথে নতুন দুইটা ইউনিক নাম্বার, সেই দুইটা কি 3 এবং 2 এর মাধ্যমেও কাজ করানো যায়। সেই পেয়ার দুইটাকে কি করে, এক্সিস্ট করে, সেই পেয়ার দুইটার মধ্যেই কাজ করতে পারে। স্যার এখানে 3 কি হচ্ছে ভাগফল এবং স্যার এগুলো রিমাইন্ডার? থাকবে, হ্যাঁ মান দাও। তাহলে তো আর সমস্যা হ্যাঁ। নেই, সূত্র করতে হবে। 3 ভাগফল এবং 2 রিমাইন্ডার না না না, এখানে বলতাছে না না, ভাগফল রিমাইন্ডারের জন্য না, মিলে গেছে তো। মিলে গেছে, বাট আমি কি বলছি নতুন ইউনিক দুইটা পেয়ারের মধ্যে কাজ করে। এখন এটা কিভাবে বুঝবেন রিমাইন্ডার বা ভাগফল? দেখেন আলটিমেটলি আমরা এখানে দেখেন 15 আর 17 আলটিমেটলি 1 আর 3 এর সাথে কিন্তু একটা ম্যাচ করতেছে। খেয়াল করেন, দেখেন সংখ্যা দুইটা কি, দেখেন ফার্স্টের সংখ্যাটাই আমরা ছোট করে এখানে নিয়ে আসছি, কাজ করতেছে না? কাজ তো করতেছে। ঠিক একই ভাবে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে এই 15 আর 17 এই দুইটা পেয়ারের কাজ 1 আর 3 ও করতে পারতেছে। এখন কি বুঝতেছেন? যেমন পরের ম্যাথটার ক্ষেত্রে দেখেন, পরের ম্যাথটা কি করছে, 17 এবং 15 এর কাজটা আলটিমেটলি কে কে করতেছে? 2 আর 3 আর 1। দেখেন কোন চেঞ্জ আছে এই দুইটা সংখ্যা বাদে, কি আর কোনো চেঞ্জ আছে? কিন্তু দেখেন অদ্ভুতভাবে অ্যানসার এটাই বোঝাচ্ছে যে আপনার আলটিমেটলি দুইটা পেয়ারের কাজ আর দুইটা পেয়ার করতে পারতেছে নাকি, এটাই চেক করা। এটা কিভাবে চেক করবে? যখন সব ভ্যালু দেওয়া থাকবে, এটা 1 মার্কেরও কোশ্চেন না, যে সব ভ্যালু দেওয়া থাকবে, তখন আপনি কি করবেন, এই প্রসেসের মধ্যে দেখবেন এটা সমান a এর সমান আসছে না, যদি সমান আসে তাহলে কি এটা কাজ করে, আর যদি সমান না আসে তাহলে এটা সত্য না। ওকে, তাহলে আজ আমি যে এটা দেখবো, আপনারা প্রত্যেককে এই স্লাইডটা বাসায় যেয়ে দেখবেন। কেন আমি বলতেছি, কারণ এটা কিন্তু অনেক কনসেপ্ট, এক স্লাইডে পুরো কনসেপ্টে ভরা, ইচ এন্ড এভরি পেজে আপনার কনসেপ্ট, তাই না? সো আপনার করতে হবে কি, বাসায় যে এটা আজকেই দেখতে হবে, কোনো প্রবলেম হলে আমাকে ইনস্ট্যান্ট ক্লাসে জানাতে হবে, ক্লাসে না হলেও কনসাল্টিং আওয়ারে জানাতে হবে। ক্লিয়ার? স্যার এখানে কিউ আর আর এর ভ্যালুটা আসতেছে কোথা থেকে? 3 আর 2টা যে আসলো, হ্যাঁ হ্যাঁ, ওটা হলো প্রসেসর, ওই যে ওটার জন্য তো নিচের প্রসেসগুলো করতে হবে। ওইটার জন্য এই যে মডিউলার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, গুড, এইটাই ওই প্রসেসগুলো যাতে শর্ট করে নিয়ে আসে। না এখন ওকে, এখন অফ করেন, পুরো অফ করে দেন।